এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা মুম্বাইয়ের শিবাজি নগর নামের একটা এরিয়া, সেখানকার একটা ক্রাইমের সত্য ঘটনা। তবে এমন একটা ক্রাইম মন খারাপ করে দেওয়ার মতো, বা সত্যি সত্যি ভাষায় প্রকাশ করা যায় না যে দুঃখ পেয়েছে এই ঘটনাতে একজন মা, একজন বাচ্চা। এমন একটা ক্রাইম যে কোনো খুন, কোনো মারা যাওয়া ইত্যাদি নেই এই ঘটনাতে। ঘটনাটা শুরু হয়েছিল ৭৮ সালে। শিবাজীনগর এরিয়া মানে গরিব মানুষদের একটা এরিয়া, যেখানে ছোট ছোট বাড়িতে লোকজনেরা নিজেদের টিনের চাল বা অ্যাজবেস্টার চাল বা টালির চালওয়ালা বাড়িতে থাকে। সুখের সংসার সবার, পরস্পর লোকজনেরা মিলে মিশে সেই এরিয়াতে থাকে। সেখানে সুরজ আর পার্বতীর বাড়ি। তাদের একমাত্র ছেলে, 5 বছর যার বয়স, নাম রোহন কুমার, মা বাবার সাথে থাকে, মা বাবার আদরের একমাত্র সন্তান। রোহনের বাবা পাশে একটা কারখানাতে কাজ করে। তার চোট লাগে, সে অজ্ঞান হয়ে যায়। স্থানীয় সরকারি হসপিটালের আইসিইউতে ভর্তি থাকে 3 দিন। তার জ্ঞানও ফেরে না, সে ওই অবস্থাতেই মারা যায়। কারখানা থেকে ক্ষতিপূরণ হিসাবে তার জায়গায় তার স্ত্রীকে কাজ দেওয়া হয়। তবে তার স্ত্রী কারখানার কাজ জানতো না। সে যেহেতু একজন মহিলা, আবার সে পড়াশোনাও জানে না, সেই জন্য তাকে কাজ দেওয়া হয়েছিল। সেই কারখানাতে একটা ক্যান্টিন ছিল। ক্যান্টিনে রান্নাবান্না যে হতো, বাসন ধোয়ার কাজটা ছিল পার্বতীর। আর রান্নাবান্নার জন্য বিভিন্ন তরকারি কাটাকাটি ইত্যাদি জোগাড় করা, সেটাও ছিল পার্বতীর কাজ। তো প্রত্যেক দিন সকালবেলায় উঠে সে নিজের বাচ্চাকে স্কুলে পাঠিয়ে এই কাজটা করতে যেত। কিন্তু সেখান থেকে যে টাকাটুকু পেত, সেটাতে তার সংসার ভালোভাবে চলতো না। সেই জন্য আরও কিছু বাড়িতে সে হেল্পিং হ্যান্ড বা বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা ইত্যাদির কাজ করত। এইভাবেই তার চলছিল। সারাদিন সে খাটাখাটুনি করত, রাত্রিবেলায় ফিরে আসতো। তার ছেলে রোহন সেইভাবেই মানুষ হচ্ছিল। সে খুব আত্মনির্ভর ছিল, নিজেই দুপুরবেলায় বাড়ি ফিরে আসতো, আবার নিজেই পড়তেও বসতো। মা সন্ধেবেলায় চলে আসতো। অনেক দিন মায়ের রাতও হয়ে যেত। আর বেশিরভাগ দিন সে যখন স্কুল থেকে ফিরে আসতো, দুপুরবেলায় 3টের সময় মায়ের সাথে দেখা করত। মা এক বাড়িতে কাজ করত, সেখানে মায়ের সাথে দেখা করে মায়ের কাছ থেকে ঘরের চাবি নিয়ে চলে আসতো, এসে নিজেই খাবার বের করে খেয়ে নিত। ৭৮ সাল জুন মাস, রোহানের বয়স 11 বছর। রোহানের বয়স যখন 5 বছর ছিল, তখন রোহানের বাবা মারা গেছিল। তারপর থেকেই রোহানের মা রোহানকে ভালোভাবে মানুষ করে তোলার চেষ্টা করছে। একটা ছোটোখাটো বেসরকারি স্কুলে ছেলেকে ভর্তি করেছে, কারণ সে শুনেছে যে বেসরকারি স্কুলগুলোতে পড়াশোনাটা খুব ভালো হয়। খুব কষ্ট করে তাকে স্কুল ফিজের টাকাটা জোগাড় করতে হয়, কিন্তু তাও সে ছেলেকে সরকারি স্কুলে ভর্তি করে না। সেই জুন মাসেই কয়েকদিন ধরেই ছেলে বলছিল যে তার স্কুলের জুতোটা ছিঁড়ে গেছে, নতুন একটা জুতো কিনতে হবে। এই বছর শীতকালে তার নতুন ড্রেস চাই, নতুন সোয়েটার চাই। মা সব কথাগুলো শুনছিল। তার 2 মাসের ফিজ বাকি ছিল, সেটা আগের দিন মা স্কুলে গিয়ে দিয়ে এসেছে। জুন মাসের 5 তারিখে সকালবেলায় যখন ঘুম থেকে ওঠে রোহান, মা বলে, তোর ঘরে একটা জিনিস রেখে এসেছি, তুই দেখে আয়। রোহান ছুটে যায়, দেখে তার স্কুলে যাওয়ার যে সাদা জুতোটা ছিঁড়ে গেছিল, সেই রকম একটা নতুন জুতো মা কিনে রেখেছে। সে খুব খুশি হয়। সে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছিল, জুতোটা পরে নেয়। এবার রোহানের মা রোহানকে টিফিন বক্সটা খুলে দেখায়। মধ্যে ছিল 2খানা ডিম। ডিমটাও ছিল রোহানের সব থেকে প্রিয় খাবার। তো রোহান খুব খুশি হয়। টিফিন বক্সটা নিয়ে রোহান স্কুলে চলে গেছিল। মাও খুশি মনে নিজের কাজের জায়গায় চলে গেছিল। মা যখন ফিরে এসেছিল তখন সন্ধে 6টা। সেদিন কিন্তু রোহান 3টের সময় মায়ের সাথে দেখা করেনি।
মা ভেবেছিল যে রোহান নিজেই হয়তো বাড়ি চলে গেছে। রোহানের ব্যাগেও কিন্তু তাদের ঘরের একটা চাবি রাখা থাকতো। তো তিনি বাড়ি এসেছিলেন, দরজা খুলেছিলেন, দেখেছিলেন রোহান নেই। তো তিনি প্রথমে নিজের রান্নাবান্না সেরেছিলেন, তারপরে আশেপাশের লোকজনেদের বাড়ি গিয়ে জিজ্ঞেস করেছিলেন। তারা বলেছিল যে রোহানকে তো আমরা আজকে বিকাল থেকে একবারও দেখিনি। এবার মায়ের চিন্তা হয়। মা স্থানীয় পুলিশ স্টেশনে গেছিল, সেখানে গিয়ে জানিয়েছিল যে তার বাচ্চা রোহান স্কুলে গেছিল, তারপর থেকে আর বাড়ি ফিরে আসেনি। তবে পুলিশ স্টেশনে তাকে বলা হয় ছোট বাচ্চা কোথাও হয়তো চলে গেছে, আজকের রাতটা অপেক্ষা করো, কালকে আমরা খুঁজে দেখছি। রোহানের মায়ের মন মানছিল না। পুলিশ স্টেশনের লোকজন, কোনো হাই প্রোফাইল কেস নয়, একটা গরিব মায়ের বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না, খুব গুরুত্বপূর্ণ বলে তাদের মনে হয়নি। সেই জন্য তারা সেদিন তাকে খোঁজেও নি। নেক্সট ডে সকালবেলায় পুলিশ চলে আসে। রোহানের মা কিন্তু সারা রাত না ঘুমিয়ে দরজা খুলে রেখে একভাবে বাইরে তাকিয়ে বসেছিল, যদি রোহান কোথাও থেকে চলে আসে। কিন্তু দুঃখের বিষয় রোহান আসেনি। নেক্সট ডে সকালে পুলিশ আসে, সব জায়গায় জিজ্ঞাসাবাদ হয়। রোহানের স্কুলে যায় পুলিশ। স্কুল থেকে জানা যায় যে আগের দিন, যেদিন রোহানকে ডিম টিফিন দেওয়া হয়েছিল, যেদিন রোহানকে নতুন জুতো দেওয়া হয়েছিল, সেদিন কিন্তু রোহান স্কুলেই আসেনি। মা আরও চিন্তায় পড়ে। পুলিশ কিন্তু আশেপাশের প্রতিবেশীদেরকেও জিজ্ঞেস করে। প্রতিবেশীদের মধ্যে কেউ রোহানকে দেখেনি। ঠিক পাশের বাড়ির কমলা নামের একজন মহিলা, যে পার্বতীর সব থেকে প্রিয় বান্ধবী, সেই কমলা পুলিশকে বলেছিল সে রোহানকে দেখেছিল দুপুরবেলায় 3টের সময় এক ভদ্রলোকের সঙ্গে হাসতে হাসতে বাসে উঠেছিল। তার এই যে বয়ান দেওয়ার পর থেকে পুলিশ ততটা গুরুত্ব দিয়ে আর ব্যাপারটাকে দেখেনি। কারণ পুলিশ পার্বতীকে বলেছিল তোমার ছেলে হাসতে হাসতে কারোর সাথে গেছে, মানে পরিচিত কোনো মানুষের সাথে গেছে, অনিচ্ছায় যায়নি, তাকে কিডন্যাপ করা হয়নি, সে একদিন নিশ্চয় ফিরে আসবে। তারপর থেকে মা নিজের মতো করে চেষ্টা করছিল কোথায় গেলে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু অন্য কেউ তাকে খোঁজেনি। পুনা থেকে একবার খবর পেয়েছিল মা যে পুনাতে একটা রোহানের মতো ছেলেকে দেখতে পাওয়া গেছে। নিজের খরচে 2বার বাস পাল্টে অনেকটা হেঁটে সেখানে গিয়ে সেখানেও সে হতাশ হয়েছিল। সে দেখেছিল এটা তার রোহান নয়, এটা অন্য কোনো একটা ছেলে। মন খারাপ করে সে ফিরে এসেছিল। প্রত্যেক দিন তার একই অপেক্ষা। তারপরে একটা সময় সে শুনেছিল যে স্থানীয় একটা অনাথ আশ্রম, ওম প্রকাশ বর্মা নামের এক ভদ্রলোক ওই অনাথ আশ্রমের ম্যানেজার। তিনি একজন দয়ালু মানুষ, তিনি সমাজসেবা করেন, বাচ্চাদেরকেও বিভিন্ন সময়ে খাবার দাবার খাওয়ান। তার কাছে যায় পার্বতী, নিজের সমস্ত ব্যাপারটা জানায়। তিনিও বলেন যে আমি তোমার দুঃখ বুঝছি, তবে তুমি চিন্তা করো না, আমার বিভিন্ন এলাকায় লোকজন আছে, পরিচিত লোকজন, তাদেরকে খবর দিয়ে দিচ্ছি, তোমার ছেলের ফটো সব জায়গায় সার্কুলেট করে দিচ্ছি, তুমি একটা সময় নিশ্চয় তোমার ছেলেকে খুঁজে পাবে, তুমি মন খারাপ করো না। এই সমস্ত কথা বলে পার্বতীকে চা খাওয়ানো হয়। পার্বতী অনেক আশা নিয়ে সেই অনাথ আশ্রম থেকে বেরিয়ে বাড়ি চলে আসে। একটার পর একটা দিন কাটতে থাকে, শীতকাল চলে আসে। পার্বতী দোকানে যায়, দোকানে গিয়ে একটা স্কুল ড্রেস, একটা সোয়েটার, গ্রে কালারের সোয়েটার, যেটা রোহান বলেছিল তার স্কুলের জন্য দরকার, সেটা সে কিনে বাড়ি নিয়ে আসে। তারপর থেকে সে প্রত্যেক বছর ওই সোয়েটারটা বের করে আর দেখে, তার মনে হয় যে রোহান কোথাও আছে, কোনো দিন না কোনো দিন রোহান নিশ্চয় ফিরে আসবে। অন্যদিকে আরও একটা ব্যাপার আগে বলা হয়নি, রোহানের মা রোহান হারিয়ে যাওয়ার পরে যখন রোহানের বইয়ের তাকে খোঁজাখুঁজি করে দেখছিল যে কোথাও কিছু লেখা রেখে গেছে কিনা রোহান, কোথায় চলে গেছে রোহান, রোহানের একটা লাল রঙের কভার দেওয়া ছোট্ট খাতা পেয়েছিল রোহানের মা। তাতে রোহান লিখেছিল যে প্যারি মা। রোহান নিজের মাকে ওইভাবেই লিখত, প্যারি মা। আর তাতে রোহান লিখেছিল যে আমার প্যারি মা একটা বড় রেস্টুরেন্ট দেখে বলেছে যে আমার মায়ের খুব ইচ্ছা যে ওখানে বসে একদিন একটা থালি অর্ডার করবে।
তাতে সব রকম খাবার থাকবে, মা সেটা খাবে। যেহেতু মায়ের কাছে অত টাকা নেই, সেই জন্য মা খেতে পারে না। আর ছেলে তারপর থেকেই মায়ের জন্মদিন, যেটা জুলাই মাসে ছিল, বাচ্চাটা হারিয়ে গেছিল তখন জুন মাস, জুলাই মাসের জন্মদিনে মায়ের গিফট হিসাবে সে ওই বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে মাকে একটা থালি অর্ডার করে খাওয়াবে, এইটা মনে করে মায়ের ছেলে মায়ের জন্য টাকা জমা করছিল। কোনো দিন 25 পয়সা, কোনো দিন 50 পয়সা, কোনো দিন আবার 20 পয়সা, এইভাবে টাকা জমা করে করে 47 টাকা জমা করেছিল বাচ্চাটা। 47 টাকাও কিন্তু ওই ছোট্ট খাতাটার সাথেই রাখা ছিল। তার মা সেই খাতাটা নিয়ে প্রচুর কান্নাকাটি করে। তারপরে সে সবার কাছে শোনে যে তার ছেলে তাকে এতটাই ভালোবাসতো যে যখন তার মা কাজে চলে যেত, তখন স্কুল থেকে আসার পর সে মাঝে মধ্যেই কোনো না কোনো দোকানদারের কাছে গিয়ে হেল্প করে দিত, বাসন মেজে দিত, কখনো তাদের সবজি কেটে দিত, দিয়ে যে টাকাটা সে পেত সেটা মায়ের জন্য, মাকে সেই 50 টাকার থালিটা খাওয়াতে হবে বলে সে টাকাটা জমা করছিল। তবে তার 47 টাকা জমা করা হয়, আর সে কোথায় হারিয়ে যায়। মা প্রত্যেক দিন যখন যেখান থেকে খবর পেত সেখানে ছুটে চলে যেত দেখতে যে তার রোহান কিনা। এইভাবে একটার পর একটা বছর কাটতে থাকে, 24 বছর কেটে যায়। ওই যে পাড়াটা শিবাজীনগর, যেখানে তারা ছোট্ট একটা বাড়িতে থাকতো, সমস্ত আশেপাশের বাড়িগুলো ভেঙে ভেঙে বড় বড় বিল্ডিং তৈরি হয়ে যায়। কিন্তু রোহানের মা কোনো দিন নিজের ওই ছোট্ট বাড়িটুকু কখনো কোনো প্রমোটারকে বিক্রি করেনি। সে সব সময় একই কথাই বলেছে যে তার ছেলে সেই ছোট্ট বাড়িটাকে চেনে। তার ছেলে যদি কোনোদিন ফিরে আসে তাহলে কিন্তু সে নিজের মাকে খুঁজে পাবে না, তাহলে তার ছেলে খুব কাঁদবে। সেই জন্য সে কোনো দিন, যতদিন বেঁচে থাকবে, যতদিন না তার ছেলে ফিরে আসবে, সে ওই বাড়ি বিক্রি করে কোথাও যাবে না, আর ওই বাড়িটা ওইভাবেই সে রাখবে, আর সে রেখেও ছিল। 2002 সালে অগস্ট মাসে একটা পোস্টম্যান তার কাছে এসেছিল, তাকে একটা রেজিস্ট্রি চিঠি দিয়ে সাইন করিয়ে নিয়েছিল। চিঠিটা সে নিজের ঘরের ভেতরে নিয়ে গিয়ে বসেছিল, চিঠিটা হাত দিয়ে দেখছিল আর কাঁদছিল, কারণ তার মনে হচ্ছিল যে তার ছেলে কি আর বেঁচে নেই, নাহলে এই চিঠিটা কে লিখেছে তাকে। আজ পর্যন্ত কখনো তার কাছে কোনো রেজিস্ট্রি লেটার আসেনি। এই চিঠিটা নিশ্চয় তার ছেলের কোনো খারাপ খবর এনেছে। 1 ঘন্টা সে ওইভাবেই বসে থাকে, তারপর সে খামটা খুলে চিঠিটা বের করে। একদম ওপরে রোহান যেভাবে লিখত ঠিক সেইভাবেই, সেই টাইপেরই হাতের লেখা, শুধু তখন ছোটোবেলা ছিল, এখন হয়তো বড়োবেলা, সেই জন্য লেখাটা একটু সোজাভাবে লেখা হয়েছে। লেখা ছিল প্যারি মা। এই লাইনটা দেখার পরেই সে বুঝতে পেরে যায় যে এটা তার ছেলেই লিখেছে। পোস্টম্যান তাকে কিন্তু বলে গেছিল আমেরিকা থেকে তোমার জন্য একটা চিঠি এসেছে। সে চিঠিটা এবার পড়তে শুরু করে। তাতে পরপর তার ছেলে লিখেছে যে তার সাথে কি কি ঘটনা ঘটেছিল। সে বলেছিল যে সে চায়নি, তবুও তাকে আমেরিকায় চলে আসতে হয়েছিল। তারপরে বর্তমানে সে এখনও আমেরিকাতেই আছে, তবে সে কোনোদিন মাকে ভুলে যেতে পারেনি। মা কেমন আছে, মায়ের কাছে সে নিশ্চয় একদিন ফিরে আসবে। সে সারা ছোটোবেলা অনেক কেঁদেছে, মাকে অনেক মনে করেছে, কিন্তু কখনোই মায়ের কাছে ফিরে আসতে পারেনি, কারণ তার কাছে সেরকম সুযোগ ছিল না। তবে এখন সে অনেক বড় হয়েছে, সে মায়ের কাছে ফিরে যেতে চায়, তার মা কেমন আছে সে জানতে চায়। সে মাকে লিখেছিল সে একদিনের জন্যও তার মাকে ভুলে যায়নি। মা ওই চিঠিটা নিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে গেছিল। পুলিশ স্টেশনে গিয়ে চিঠিটা দেখালে, চিঠিটা পড়ে পুলিশ একটা ক্লু খুঁজে পেয়েছিল। সেই ক্লুটা হচ্ছে রোহান যে চিঠিটা লিখেছিল তার প্রথম অক্ষরগুলো একটু বড় করে লেখা ছিল, একটু মোটা করে, একটু হাইলাইট করে লেখা ছিল। পরপর সেই অক্ষরগুলো যখন যোগ করা হয়, ওম প্রকাশ বর্মা, এটাই ছিল সেই বড় অক্ষরগুলো দিয়ে লেখা। ওম প্রকাশ বর্মা
মানে সেই ভদ্রলোক যে সেই বাচ্চাদের অনাথ আশ্রমটা চালাতেন, যার একটা এনজিও ছিল, যে সমাজসেবক ছিলেন, যে বাচ্চাদেরকে বিভিন্ন সময় সাহায্য করতেন। এবার পুলিশ বুঝতে পারে যে রোহান হারিয়ে যাওয়াতে কার হাত ছিল। রোহান নিজের ওই চিঠিতে নিজের ফোন নাম্বারও লিখেছিল। রোহানের মাকে পুলিশ রোহানের সাথে কথাও বলিয়েছিল। প্রথমে মা আর ছেলে দুজনেই কোনো কথাই বলতে পারছিল না। তারপরে মা একটা ফোন নাম্বার দিয়েছিল ছেলেকে। দিনে 2বার করে ছেলে ফোন কলে কথা বলা শুরু করে মাকে। ছেলে ইন্ডিয়া এসেছিল, সঙ্গে নিয়ে এসেছিল নিজের স্ত্রী, তবে ভারতীয় মূলের একজন মহিলা যে আমেরিকাতে বড় হয়েছিল এমন একজন মহিলার সাথে তার ছেলে রোহান বিয়ে করেছিল। রোহানের সাথে যখন মায়ের দেখা হচ্ছিল তখন রোহানের বয়স ছিল 35 বছর। রোহানের একমাত্র মেয়ে, তার বয়স ছিল 5 বছর, নাম ছিল নলিনী। রোহান নিজের মাকে বলেছিল যে অন্য নাম আছে, তবে আমি তাকে নলিনী বলে ডাকি। রোহান নিজের মাকে বলে, মা, নলিনী নামটা তোমার মনে আছে? মা বলে যে হ্যাঁ, আমার সব থেকে প্রিয় বান্ধবী যার নাম ছিল নলিনী, আমি মাঝে মধ্যেই সেই নলিনীর গল্প তোর কাছে পড়তাম। ছেলে বলে হ্যাঁ, সেই নামটা আমারও মনে ছিল, সেই জন্য আমি নলিনী নামটা নিজের মেয়ের রেখেছি। এবার সেই ছেলেটা যখন ইন্ডিয়া এসেছিল নিজের ফ্যামিলিকে নিয়ে, তখন মায়ের সাথে দেখা হয়েছিল, মায়ের সাথে অনেক কথা হয়েছিল। পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ব্যাপারটা সে জানিয়েছিল। সে পুলিশ স্টেশনে জানিয়েছিল যে ওই ওই এলাকার ওম প্রকাশ বর্মা, যে সমাজসেবক, অনাথ আশ্রম চালাতেন যিনি, তিনি ওই ঘটনার দিন রোহান যখন স্কুলে যাচ্ছিল তিনি রোহানকে বলেছিলেন যে তার জন্য খুব ভালো পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে একটা অন্য স্কুলে, সেই স্কুলটা দেখাবার জন্য তাকে নিয়ে যাওয়া হবে। রোহান বলেছিল কই, আমার মা তো এই ব্যাপারে কিচ্ছু বলেনি। তখন সেই ভদ্রলোক রোহানকে বলেছিল যে তোমার মা তোমাকে এটা না জানিয়ে আমাদেরকে করতে বলেছিল, তবে আজকে চলো আমি তোমাকে সেই স্কুলটা দেখিয়ে আনি। সেই জন্য সে নিশ্চিন্ত মনে সেই ভদ্রলোকের সাথে তার গাড়িতে উঠে অন্য একটা ভালো স্কুল দেখতে যাওয়ার নাম করে চলে গেছিল। তবে সে জানতো না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে সরিয়ে তাকে মুম্বাইয়ের অন্য এরিয়ার একটা অনাথ আশ্রমে নিয়ে গিয়ে রাখা হয়। সেখানে তার একটা বায়োডাটা তৈরি হয়, তাতে লেখা হয়েছিল যে রোহান একটা অনাথ ছেলে, তার মা বাবা কেউ নেই। রাস্তা থেকে তুলে নিয়ে ওম প্রকাশ বর্মা তার জীবনটা ভালো করার চেষ্টা করছেন। কয়েকদিনের মধ্যেই আমেরিকা থেকে এক হাজব্যান্ড ওয়াইফ এসে তাকে দত্তক নিয়ে চলে গেছিল। সেখানে যাওয়ার পর রোহান মাকে ভুলতে পারেনি, কিন্তু 10 বছরের বাচ্চা চেয়েও মায়ের সাথে যোগাযোগ করতে পারেনি, কাউকে কিচ্ছু বলতে পারেনি। সেই সময় যারা রোহানের মা বাবা তাদেরকে বারবার বোঝাতে চেষ্টা করলেও তাদের ভাষা রোহানের জানা ছিল না, আর রোহানের ভাষা তারা বুঝতেন না। অনেক সময় লেগেছিল রোহানের তাদের ভাষাটা বুঝতে। তাদেরকে যখন রোহান বলতো সে ইন্ডিয়া যেতে চায়, তারা কিন্তু কোনোভাবেই রোহানকে ইন্ডিয়াতে আনতে রাজি হয়নি। তারপর রোহান যখন অনেকটা বড় হয়, ইন্টারনেটের প্রচলন শুরু হয়েছে, তখন রোহান এমন একটা গ্রুপের সাথে যুক্ত হয়েছিল যে গ্রুপটা এই ধরনের ছেলে মেয়ে যারা মা বাবার থেকে অনেক দূরে রয়েছে, মা বাবার সাথে দেখা করতে চাইছে, এই রকম মানুষজনের একটা গ্রুপে সে যোগ দিয়েছিল। তারপর থেকেই সে চেষ্টা করছিল কিভাবে সে ইন্ডিয়া যেতে পারবে। তারপরে তার আমেরিকান মা বাবা মারা যায়। রোহানের তখনকার নাম হয়ে গেছিল স্টিভ। স্টিভ আরও একটু স্বাধীন হয়েছিল। এবার সে যে কোনোভাবে ইন্ডিয়া যেতে চাইছিল। ইন্ডিয়ার তার বাড়ির যে ঠিকানা সেটা সে ভুলে যায়নি। 2 নম্বর গলি, শিবাজীনগর, মুম্বাই, মহারাষ্ট্র, সব তার মনে ছিল। সে একটা রেজিস্ট্রি চিঠি পাঠিয়েছিল। এর আগেও সে বার কয়েক চিঠি পাঠিয়েছিল, তবে ঠিক জায়গায় ঠিক হাতে চিঠিগুলো এসে পৌঁছায়নি। এইভাবে রোহানের সাথে রোহানের মায়ের দেখাটা হয়েছিল। পুলিশ স্টেশন থেকে রোহানের মাকে জানানো হয় যে ওম প্রকাশ বর্মা এই রকম আরও অনেক ঘটনা ঘটিয়েছিলেন।
সেই জন্য একটা সময় পুলিশ ওম প্রকাশ বর্মাকে খুঁজছিল। ওম প্রকাশ বর্মার যে অনাথ আশ্রম, সেখানে গিয়ে হানা দিয়েছিল পুলিশের টিম। তবে ওম প্রকাশ বর্মা পুলিশ আসছে এই ব্যাপারটা কোথাও থেকে খবর পেয়ে গেছিল, কারণ চারিদিকে ওম প্রকাশের জাল ছড়ানো ছিল। লোকজনকে তিনি দেখাতেন সমাজসেবক, তবে তিনি ছিলেন সমাজের শত্রু। তিনি পুলিশ আসার খবর পেয়ে নিজের সমস্ত ফাইলপত্র পুড়িয়ে ফেলেছিলেন। সেই জন্য পুলিশ চেয়েও ওম প্রকাশকে অ্যারেস্ট করতে পারেনি। লোকজনেরা ওম প্রকাশের কীর্তিকলাপ অনেকটাই বুঝে ফেলেছিল। 1983-তে ওম প্রকাশের ওই অনাথ আশ্রমটা তুলে দেওয়া হয়েছিল। 1995-এ ওম প্রকাশ মারা গেছিল। ওম প্রকাশের চ্যাপ্টার শেষ হয়ে গেছিল। তবে যেদিন পার্বতী চিঠি পেয়েছিল নিজের ছেলের, প্রথম খুশির খবরটা নিজের পাশের বাড়ির বান্ধবী কমলা, যে সেই সময় বলেছিল যে হাসতে হাসতে রোহান এক ভদ্রলোকের সাথে বাসে উঠেছে, তিনি দেখেছেন। সেই কমলার বাড়ি কিন্তু আর পার্বতীর পাশে নয়, একটু দূরে তার বড় বাড়ি। সেখানে পার্বতী গিয়ে নিজের ছেলের চিঠিটা তাকে দেখিয়েছিল। কমলা সেই সময় ক্যান্সার পেশেন্ট। সে খুব কেঁদে পার্বতীর হাত ধরে তাকে বলে যে আমি কিছুদিনের মধ্যেই মারা যাব, তবে আমি একটা সত্যি কথা তোকে বলে দিতে চাই। পার্বতী জিজ্ঞেস করেছিল যে কি? তখন সে বলেছিল যে তোর ছেলে সেদিন হাসতে হাসতে কারোর সাথে বাসে উঠে যায়নি। ওই কথাটা আমি মিথ্যা কথা বলেছিলাম পুলিশকে। ওই কথাটা বলার জন্য আমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। টাকাটা দিয়েছিল ওম প্রকাশ বর্মার লোক। আমি জানতাম যে তোর ছেলেকে ওম প্রকাশ বর্মা চুরি করে কোথাও নিয়ে চলে গেছে, কিন্তু আমি তোর ক্ষতি করেছি, আমি তোকে কিছু বলিনি। এখন আমি সেটারই হয়তো শাস্তি পাচ্ছি, তুই পারলে আমাকে ক্ষমা করিস। একটু রাগ করেনি পার্বতী সেখানে চোখে জল নিয়ে উঠে চলে এসেছিল। সারা জীবন পার্বতী একটা বাচ্চার মা হয়েও 24 বছর ধরে ছেলের অপেক্ষাতেই কাটিয়েছে। সারা জীবন তার পাড়ার লোকজনেরা তাকে কখনো পার্বতী বলে ডাকেনি, সব সময় তাকে রোহানের মা বলে ডাকা হয়েছে। সব কিছুই হয়, তবে পার্বতী আর রোহান দুজনের জীবন থেকেই 24টা বছর কোথায় যেন হারিয়ে গেছিল। দুজন অনেকটা সময় কাটিয়ে ফেলেছিল দুজনকে ছাড়া। এখন প্রত্যেক দিন রোহান পার্বতীকে দুবার করে কল করে, বছরে দুবার করে মায়ের কাছে আসে। প্রথম যখন সে মায়ের কাছে এসেছিল, মাকে নিজের সঙ্গে নিয়ে গেছিল। তবে পার্বতীর আমেরিকান লাইফ একদম ভালো লাগেনি। পার্বতী বলেছিল সে নিজের দেশে নিজের বাড়িতে থাকতে চায় নিজের শেষ বয়সটা। অন্যদিকে রোহান যা কাজকর্ম করে সবটাই কিন্তু আমেরিকাতে। সেও ইন্ডিয়াতে এসে খুব বেশি দিন করে থাকতে পারে না। এইভাবেই তাদের বাকি সময়টুকু কাটে। 2008 সালের ডিসেম্বর মাসে পার্বতী মারা গেছিল। পার্বতী মারা যাওয়ার পরে রোহানকে খবর দেওয়া হয়েছিল। রোহান বা স্টিভ নিজের ফ্যামিলিকে নিয়ে চলে এসেছিল, অন্তিম সৎকার করেছিল। আর মায়ের কাছে রাখা সেই গ্রে কালারের সোয়েটার, সেই লাল রঙের ছোট্ট ডায়েরি, যাতে মায়ের জন্য জমা করা 47 টাকা, সেটা নিজের সঙ্গে নিয়ে গেছিল। পরবর্তীকালেও যখন রোহানের ইন্টারভিউ হয়েছিল অনেকবার, তখনও সে দেখিয়েছে যে তার যে অফিসের টেবিল রয়েছে, সেই টেবিলে আজও সেই ছোট্ট ডায়েরি, মায়ের জন্য জমা করা টাকা, সবটাই স্মৃতি হিসেবে রাখা রয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে? এটাকে কোন ধরনের ক্রাইমের শ্রেণীতে রাখবেন বলে মনে হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অপেক্ষায় থাকব।